বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল এর আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে পরমাণুর আকার বা ব্যাসার্ধ, সাইজ অফ অ্যাটম অর অ্যাটমিক রেডিয়াস। আমরা এই অ্যাটমিক রেডিয়াস বা হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার কাকে বলা হয়? পারমাণবিক ব্যাসার্ধ বলতে পরমাণুর নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্বকে বোঝানো হয়। আচ্ছা, কি বলা হচ্ছে দেখো, পারমাণবিক ব্যাসার্ধ বলতে পরমাণুর নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্বকে বোঝানো হয়। বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। মনে করো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি যেভাবে ডায়াগ্রামের সাহায্যে। প্রথম কক্ষপথে কয়টা আছে ইলেকট্রন? দুইটা ইলেকট্রন আছে। এরপরে কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? এই 8টা ইলেকট্রন আছে, ঠিক আছে না? এই যে 8টা ইলেকট্রন। এরপরে কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। দেখো, এই যে সর্বশেষ যে কক্ষপথ, এই কক্ষপথ থেকে মনে করো নিউক্লিয়াস আছে এই যে এখানে, এই সর্বশেষ কক্ষপথ আর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব দেখছো, এই যে এটা হচ্ছে কি ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়। তো পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমরা এটাই বলছি যে নিউক্লিয়াস থেকে কোন পরমাণু সর্বশেষ কক্ষপথের মধ্যবর্তী যে দূরত্ব দেখছো, এই যে নিউক্লিয়াস আর সর্বশেষ কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। কি বলা হয়? পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়। এটাই এখানে বলা হচ্ছে। দেখো, পারমাণবিক ব্যাসার্ধ বলতে পরমাণু নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্বকে বোঝানো হয়। এখন আমরা কতগুলো বিষয় দেখব, সেগুলো হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায় কেন। দেখো, এটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী একই পর্যায়ে, এ দেখো এ একটা পর্যায়, আর একই পর্যায়ে মানে প্রথম পর্যায়ে মৌল এরা। তারপরে এই যে দেখো এই পর্যায়ে আর একটা, এরপরে নিচের দিকে এই যে আর একটা পর্যায়, তৃতীয় পর্যায়ে। তো আমরা যদি একই পর্যায়ে মানে সেম পর্যায় থেকে মনে করো সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের কাছে যাই, অথবা অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এইদিকে যেতে থাকি, দেখে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে, এদিকে কে বোঝানো হচ্ছে, বুঝছো? যদি আমরা একই পর্যায়ের এরকম বাম থেকে ডান দিকে যাই, একই পর্যায়ের বাম থেকে যে এখান দেখো, এখান থেকে এদিকে যেতে থাকি, যেতে থাকলে এই দিকে যতই যেতে থাকবো ডান দিকে, ততই পরমাণুর আকার ছোট হতে থাকবে। এটাই বলা হচ্ছে যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায় কেন, মানে ছোট হয়ে যায় কেন, ঠিক আছে না? এটাই বলা হচ্ছে। দেখো, এখানে আমরা একটা বিষয়টা একটু ডায়াগ্রামের সাহায্যে দেখার চেষ্টা করব। খেয়াল করো, এখানে এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসই দেখায়। মনে করো সোডিয়াম আছে যেখানে, সোডিয়ামের তো 11টা ইলেকট্রন সোডিয়ামের, তাই না? এটা মনে করো সোডিয়াম। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তারপরে কক্ষপথে এরকম 8টা ইলেকট্রন আছে, দিয়ে দিলাম। তারপরে আছে একটা ইলেকট্রন। এরপরে ম্যাগনেসিয়ামেরটা যদি আমি দেখাই, দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তারপরে কক্ষপথে কয়টা আছে? তারপরে কক্ষপথে আছে 8টা, এই দেখো 8টা ইলেকট্রন দিয়ে দিলাম। এরপরে কক্ষপথে কয়টা আছে? এরপরে দেখো 2টা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন, মনে করো এই একটা ইলেকট্রন। এখন ডায়াগ্রামের সাহায্যে আমরা ইলেকট্রন বিন্যাসটা করেছি। এখন একটু দেখো, খেয়াল করে, এখানে সোডিয়ামের কেন্দ্রে কতগুলো প্রোটন আছে? 11টা প্রোটন। আর এখানে দেখো ইলেকট্রন কয়টা? একটা, দুইটা, এই যে একটা, দুইটা, তিনটা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো এখানে 11টা হচ্ছে প্রোটন আছে, আর 11টা হচ্ছে কি আছে? নিউট্রন আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে এবং ইলেকট্রন আছে। এই 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে যতটুকু বলে আকর্ষণ করবে, এইখানে দেখো এর কেন্দ্রে কয়টা প্রোটন আছে? 12টা প্রোটন। তো 12টা প্রোটন আছে কেন্দ্রে, আর বাইরে রয়েছে 12টা ইলেকট্রন। এই 11টা ইলেকট্রন এই 11টা প্রোটনকে, মানে এখানে প্রোটন এই 11টা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, এই আকর্ষণটা আরো বেশি বড় হবে না? এটা দেখো, এটা আকর্ষণটা আরো বেশি বড় হবে, ঠিক না? এই আকর্ষণের চেয়ে কি হবে? এই আকর্ষণটা আরো বেশি বড় হবে, বেশি হবে মানটা। তো আকর্ষণ বেশি হলে এটা কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ করবে, এরকম ভাবে কেন্দ্রের দিকে বল প্রয়োগ করে আকর্ষণ হওয়ার কারণে। তো এর চেয়ে এর দিকে, কেন্দ্রের দিকে বল প্রয়োগ বেশি করে না এই যে দিকে? তো এদিকে যদি কেন্দ্রের দিকে বল প্রয়োগ করে, তাহলে কেন্দ্রের দিকে কি একটা কুচকানো ভাব তৈরি হয়ে যায়, কুচকে যায়। তাহলে এখানে আকারটা এটার চেয়ে ছোট হতে থাকে। এরপর যদি অ্যালুমিনিয়ামেরটা দেখি, দেখো অ্যালুমিনিয়ামের
অ্যালুমিনিয়াম আছে 13টা, প্রথম কক্ষপথে কয়টা আছে? 2টা, ঠিক আছে। তারপরে কয়টা আছে দেখো, 8টা ইলেকট্রন আছে, দিলাম। তারপরে কক্ষপথে কয়টা আছে? 3টা ইলেকট্রন, 1 2 3। দেখো এখানে 12টা প্রোটন, 13টা প্রোটন, কেন্দ্রে 13টা প্রোটন আছে, বাইরে মোট 13টা ইলেকট্রন আছে। এখন এদের মধ্যে যে আকর্ষণটা, এর চেয়ে এর বেশি আকর্ষণ হবে। দেখো এর চেয়ে আকর্ষণ এর বেশি, তার চেয়ে বেশি এর হবে কেন? দেখো এখানে কিন্তু পর্যায় সেম থাকতেছে, 1 2 3, 3টা পর্যায় আছে, এখানেও পর্যায় সেম, এখানেও পর্যায় সেম, পর্যায় কিন্তু বাড়তেছে না। মানে কেন্দ্র থেকে বাইরের শেলের দূরত্বের পরিবর্তন হচ্ছে না, জাস্ট এখানে একটা করে ইলেকট্রন বাড়তেছে। ইলেকট্রন বাড়ার কারণে এখানে কেন্দ্রের সাথে বাইরের শেলের কক্ষপথের আকর্ষণ বেড়ে যাচ্ছে। আকর্ষণ বেড়ে গেলে কি হচ্ছে? কেন্দ্রের দিকে এরা একটা বল অনুভব করতেছে, কেন্দ্রের দিকে এরকম ভাবে কুঁচকে যাচ্ছে, এজন্য আকারটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এটাই এখানে বলা হচ্ছে। দেখো এই যে একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায়, ততই পরমাণু কেন্দ্রে একটি করে প্রোটন ও সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়। দেখছো এখানে, দেখো এখানে কেন্দ্রে কয়টা প্রোটন আছে? 11টা। এখানে কয়টা আছে? 12টা, একটা করে বাড়তেছে। এটা 11টা, এখানে 12টা, এখানে আছে কত? 13টা। আবার এখানে দেখো ইলেকট্রন আছে 11টা, এখানে 12টা, এখানে 13টা। তাই দেখো এখানে এই লাইনের সাথে মিল আছে কিনা, যে একটা করে প্রোটন ও সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কোনো কক্ষপথ বৃদ্ধি পায় না। দেখো এখানে কক্ষপথ কি বাড়ছে? এখানে 1 2 3, 3টা কক্ষপথ আছে, এখানে 1 2 3, এখানেও 1 2 3, 3টা কক্ষপথ রয়েছে। তাই বলা হচ্ছে যে কোনো কক্ষপথ বৃদ্ধি পায় না, তাই না? ফলে ইলেকট্রন প্রোটন উভয়ের সংখ্যা বৃদ্ধি পায়, কেন্দ্রের সাথে কক্ষপথের আকর্ষণ বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয়াস কক্ষপথ গুলোকে নিজের দিকে টেনে নেয় এবং পরমাণুর আকারও তখন কি হয়ে যায়? কমে আসে, ঠিক আছে না? একই রকম আরেকটা প্রশ্ন, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পায় কেন? এই দেখো একই গ্রুপ, বলা হচ্ছে একই গ্রুপের, এই যে তো প্রথম গ্রুপ, তাই না? উপর থেকে যদি নিচের দিকে যায় তাহলে আকার বাড়ে, এখানে যদি উপর থেকে নিচের দিকে যায় আকার বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে। প্রশ্নটা হচ্ছে কেন আকার বাড়ে, ঠিক আছে? কেন একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পায় কেন? কেন আকার বৃদ্ধি পাবে, বিষয়টা তোমাদের এখানে আমি ইলেকট্রন বিন্যাস করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এখানে আমি এঁকে রাখলাম, এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম। এখানে যদি আমি একটা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দিই, পটাশিয়াম কে, তো পটাশিয়াম আছে 19টা ইলেকট্রন আছে। দেখো প্রথম কক্ষপথে কয়টা আছে? একটা, দুইটা আছে। তারপরে কক্ষপথে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তারপরে কক্ষপথে কয়টা আছে? এখানে আরো 8টা আছে, 1 2 3 4 5 6 7 8। এরপরে কক্ষপথে আরো একটা ইলেকট্রন আছে। এইভাবে হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। এখন তুমি একটু খেয়াল করলে দেখো এখানে কেন্দ্র থেকে 1 2 3 4, 4টা পর্যায় আছে, দেখছো? এখান থেকে এখানে দূরত্ব যা হবে, এখান থেকে দেখো দূরত্ব তার চেয়ে কম হবে না? এই যে একটা করে শক্তি স্তর বাড়তেছে, দেখো সোডিয়ামের এতটুক ছিল, কিন্তু এখানে শক্তি স্তর একটা বেড়ে গেছে। যদি আরো নিচে যায়, আরো একটা পর্যায়ে আরো যদি নিচে চলে যায়, তাহলে আরো একটা পর্যায়ে বাড়তে থাকবে, ঠিক আছে? এইভাবে যত উপর থেকে নিচের দিকে যাব, একটা করে পর্যায় বাড়তে থাকতেছে। তো পর্যায় বাড়তে থাকার কারণে এই কেন্দ্র থেকে এটা দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে। এজন্যই কি হচ্ছে বলতো? পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। দেখো পর্যায় সারণীতে উপর থেকে নিচের দিকে গেলে একটি করে শক্তি স্তর বৃদ্ধি পায়, অর্থাৎ পর্যায় সংখ্যা বাড়ে। এর ফলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়, ফলে পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়, যার ফলে কি হয়? পরমাণুর আকার বৃদ্ধি পায়। এখন আমাদের যেটা মনে রাখতে হবে, দেখো একটা জিনিস মনে রাখবা, তোমাকে পরীক্ষা কিন্তু এটা আসবে, আসলে তুমি কিভাবে ব্যাখ্যা করবা, যেভাবে তুমি ব্যাখ্যা করবা সেটা হচ্ছে এটা, যে মনে রাখতে হবে পর্যায় সংখ্যা বেশি হলে অবশ্যই তার আকার বড় হবে। এক্ষেত্রে গ্রুপ সংখ্যা আর দেখা লাগবে না। তোমাকে যদি প্রশ্ন করা হয় 2টা 3টা পরমাণু দিয়ে, যদি বলে এদের মধ্যে কার আকার সবচেয়ে বড়, তাহলে তুমি তাদের প্রথমে ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সংখ্যা দেখবা, পর্যায় সংখ্যা যার বড় হবে তার কি হবে বলতো? তার আকার অবশ্যই বড় হবে, আর গ্রুপ সংখ্যা তার দেখাই লাগবে না। কিন্তু যদি পর্যায় সেম হয়ে যায়, তখন আছে গ্রুপ সংখ্যা দেখতে হবে, গ্রুপ বেশি হলে আকার বা ব্যাসার্ধ তখন কমে যাবে। যেমন দেখো এখানে সোডিয়াম, পটাশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে আকারের ক্রম ব্যাখ্যা করতে হবে। তো আকারের ক্রম ব্যাখ্যা করতে হলে প্রথমে আমাদের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা আমরা বের করে দেখবো। দেখো এখানে আছে হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? এই দেখো 11 হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাই এর
ইলেকট্রন সংখ্যা 11। তো এখানে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p 6 3s1 হলো, ঠিক আছে। এটা আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো আছে তো অ্যালুমিনিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, তার জন্য এই তিনটা দিলাম। এখানে দেখো এর হচ্ছে মোট 13টি হলে এখানে কত হবে 1s2 2s2 2p 6 3s2 3p1। এরপর আছে পটাশিয়াম, দেখো পটাশিয়াম হচ্ছে 19। ইলেকট্রন বিন্যাস কত হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এখন দেখো এটার পর্যায় কত, পর্যায় এখানে পর্যায় সংখ্যা কত, দেখো সবচেয়ে বড় যে n এর মানটা সেটা হচ্ছে পর্যায় 3। হ্যাঁ, এখানে গ্রুপ সংখ্যা কত, গ্রুপ সংখ্যা কত হবে, s অরবিটাল ইলেকট্রন আছে, s অরবিটাল যে কয়টা ইলেকট্রন আছে একটা, তাই গ্রুপ সংখ্যা এখানে 1 হবে। এটার ক্ষেত্রে কত হবে, দেখো এটার ক্ষেত্রে পর্যায় কত হবে, পর্যায় দেখো সবচেয়ে বড় n এর মান হচ্ছে 3, তাই এখানে 3 হবে। গ্রুপ কত হবে, গ্রুপ যেহেতু এখানে s অরবিটালে এবং p অরবিটালে দুই জায়গায় ইলেকট্রন আছে, দেখছো এই দুইটা মিলে আসছে তৃতীয় কক্ষপথ। s অরবিটালে দুইটা আছে, p অরবিটালে একটা ইলেকট্রন আছে, তার সাথে আরো 10 যোগ করতে হবে সূত্র অনুসারে, তাহলে কত হয় 13টি। আর এখানে কত, এখানে আছে পর্যায় 4। গ্রুপ কত, গ্রুপ হবে যেহেতু s অরবিটাল ইলেকট্রন আছে একটা, তাই এখানে গ্রুপ হবে 1। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, আমি কি বলেছি এখানে একটু আগে একটা বিষয় আমি তোমাদেরকে বললাম, এই দেখো এই যে বললাম না যে এই দুইটা কথা মনে রাখবা, এই যে দুইটা কথা, সেটা হচ্ছে দেখো পর্যায় সংখ্যা বেশি হলে অবশ্যই তার আকার বড় হবে। এখানে পর্যায় সংখ্যা কার বড়, পটাশিয়ামের আকার বড়, তাহলে চোখ বন্ধ করে বলে দিতে পারো যে পটাশিয়াম সবচেয়ে, এদের ভিতরে মানে এই তিনটা মৌলের ভিতরে পটাশিয়াম সবচেয়ে বড়। এরপরে তো এটার কাজ তো শেষ, এখন আছে এই দুইটার ভিতরে আমাদের কি দেখতে হবে, গ্রুপ সংখ্যা দেখতে হবে। এই দেখো দেখতে হবে যে পর্যায় সংখ্যা সেম হলে, পর্যায় সংখ্যা একই হলে গ্রুপ সংখ্যা দেখতে হবে, গ্রুপ সংখ্যা বেশি হলে তার আকার বা ব্যাসার্ধ কম হয়ে যাবে, ঠিক আছে। এই দুটার ভিতরে দেখো সোডিয়াম ও অ্যালুমিনিয়াম এর মধ্যে কি দেখো পর্যায় সেম না, তো পর্যায় যদি সেম হয় দেখো এখানেও 3 এখানেও 3, এই পর্যায় সেম হলে ওটা দিয়ে আর ব্যাখ্যা করা যাবে না, তখন গ্রুপ সংখ্যা দেখতে হবে। দেখো এর গ্রুপ আছে 1 আর আছে 13, তাহলে এর মধ্যে অ্যালুমিনিয়াম এর গ্রুপ কি, গ্রুপ বড়, তাই লিখতে হবে। সবচেয়ে বড় না কত 13, তো গ্রুপ বড় হলে কি হয়, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আমরা কি জানি পরমাণুর আকার ছোট হতে থাকে, গ্রুপ সংখ্যা বাড়লে আকার ছোট হয়ে যায়, তাহলে এখানে সবচেয়ে ছোট হবে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি বলে যে আকারের ক্রম ব্যাখ্যা করো, তো সবচেয়ে বড় আছে পটাশিয়াম, তারপরে কে সোডিয়াম, তারপরে কে অ্যালুমিনিয়াম, এভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে। আশা করি এটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার। দেখো ইলেকট্রন বিন্যাস করে আমি যেভাবে ব্যাখ্যা করছি ওইভাবে করবা। পর্যায় সংখ্যা বাড়লে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়, যার ফলে কি হয়, ফলে পরমাণুর ব্যাসার্ধ বা আকার বৃদ্ধি পায়। এখানে পটাশিয়াম এর পর্যায় সংখ্যা সবচেয়ে বেশি, তাই এর আকার সবচেয়ে বড়। আবার একই পর্যায়ের যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় ততই কেন্দ্রের সাথে কক্ষপথের আকর্ষণ বৃদ্ধি পায়, ঠিক আছে। কক্ষপথের যে ইলেকট্রন ওই ইলেকট্রনের সাথে আকর্ষণ বৃদ্ধি পায়, নিউক্লিয়াস কক্ষপথগুলোকে নিজের দিকে টেনে নেয়, পরমাণুর আকারও কমে আসে। সোডিয়াম ও অ্যালুমিনিয়াম পর্যায়ে একই, কিন্তু সোডিয়ামের গ্রুপ সংখ্যা কম মানে 1, অ্যালুমিনিয়ামের চেয়ে কম, তাই না, এই যে 13 চেয়ে কম, তাই অ্যালুমিনিয়ামের আকার সোডিয়ামের চেয়ে কম। তো সবচেয়ে বড় হচ্ছে পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সোডিয়াম ও সোডিয়াম প্লাসের মধ্যে কোনটির আকার বড় এবং কেন। দেখো সোডিয়াম এবং সোডিয়াম প্লাস দুইটা, তাই না, সোডিয়াম এবং সোডিয়াম প্লাস, দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তো এটা, তাই না, দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, এই যে 3s, এখানে 1। এখন সোডিয়াম প্লাস যদি দিয়ে দিই, সোডিয়াম প্লাস মানে কত, 11টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে থাকলো কত 10টা, তাহলে দেখো এর 10টা ইলেকট্রন আছে, ইলেকট্রন বিন্যাস কত হবে 1s2 2s2 2p, এখানে 6, 3s এ কোনো ইলেকট্রনই নাই, দেখছো 0, মানে এটাই নাই কক্ষপথ। এখন তুমি বলো তো এখানে এর পর্যায় কত, এর পর্যায় গ্রুপ আর দেখা লাগবে না, পর্যায় দেখলে হচ্ছে, দেখো এর পর্যায় সংখ্যা এখানে কত, পর্যায় সংখ্যা দেখো 3, এর সবচেয়ে বড় যেটা সেটা, এটার পর্যায় সংখ্যা কত, পর্যায় এখানে হচ্ছে পর্যায় সংখ্যা দেখো সবচেয়ে বড় হচ্ছে 2, তুমিই বলো এর আছে পর্যায় 3টা, এর আছে 2টা, দেখো এখানে 1
দুইটা এবং তিনটা, এটা হচ্ছে সোডিয়ামের। আর পটাশিয়াম এই যে Na প্লাস যেটা, এটা হচ্ছে দেখছো এই যে দুইটা আছে। তাহলে দেখো এখান থেকে এখানে দূরত্ব বেশি হবে, এখান থেকে এখানে দূরত্ব বেশি হবে, এটা অবশ্যই বড় হবে, এটা ছোট হবে। তার জন্য বলা হচ্ছে যে যেটাই বলুক, মনে করো সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে এটার আকার বড় হচ্ছে সোডিয়ামের কাছে, সোডিয়াম প্লাসের চেয়ে। একইভাবে যদি ম্যাগনেসিয়াম হতো Mg, এর চেয়ে ম্যাগনেসিয়াম Mg2 প্লাস, এটার চেয়ে এটার আকার বড়। এইভাবেই অ্যালুমিনিয়াম মনে করো আসলো আর অ্যালুমিনিয়াম 3 প্লাস, যে কোনো পরমাণুর ক্যাটায়নের চেয়ে, দেখো ক্যাটায়নের চেয়ে যে কোনো পরমাণুর আকার, ওই পরমাণুর আকারটা বড় হবে। এটার ক্যাটায়ন কোথায়? Mg2 প্লাস মানে ধনাত্মক আয়ন, এটার চেয়ে ওই পরমাণুটার আকার বড়। এর ক্যাটায়ন কোথায়? অ্যালুমিনিয়াম 3 প্লাস এর চেয়ে এর বড়। এইভাবে হচ্ছে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে না? এইরকম ভাবে। ওকে, সোডিয়ামের কক্ষ হচ্ছে 3টি, এই রকম আমি যে বললাম ওইভাবে। এটি সহজে একটা ইলেকট্রন ত্যাগ করে Na প্লাসে পরিণত হয়, যার কক্ষপথ থাকার দুইটা, ফলে একটি কক্ষপথে ইলেকট্রন হারিয়ে আকার দুই কক্ষপথের ন্যায় ছোট হয়ে যায়। তাই সোডিয়াম এর আকার Na প্লাস এর আকার চেয়ে ছোট হয়ে যায়। এখন দেখো যদি তোমাকে ক্লোরিন এবং ক্লোরিন মাইনাস, বুঝছো, এদের মধ্যে ইলেকট্রন মানে আকার কার বড় এটার কথা যদি বলে, ঠিক আছে, দেখো কি বললাম, ক্লোরিন এবং ক্লোরিন মাইনাস, Cl এবং Cl মাইনাস এর মধ্যে কার আকার বড় কার আকার ছোট? মানে এখন তো দেখলাম ক্যাটায়নেরটা, অ্যানায়নেরটা দেখতেছি। এ তো ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো, কত হয়? 1s2 2s2 2p6 3s2 3p5 17টা তো এরকম। এখন Cl মাইনাস যদি হয় এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে 18টা। এই ক্ষেত্রে কি হয়? 1s2 2s2 2p6 3s2 3p6। একটু খেয়াল করো, এখানেও পর্যায় সেম, এখানেও পর্যায় সেম আছে, তাই না? কিন্তু আমাদের এইটার ক্ষেত্রে মানে আয়নের ক্ষেত্রে বা ক্যাটায়নের ক্ষেত্রে, অ্যানায়নের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটা আমাদের ওই যে গ্রুপ সংখ্যার উপর ভিত্তি করে আমাদের আর দেখালো হবে না, একটা বিষয় দেখাতে হবে। সেটা হচ্ছে এখানে তৃতীয় পর্যায়ে, এখানে তৃতীয় পর্যায়ে মোট কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন, দেখছো 7টা ইলেকট্রন আছে। আর এখানে আছে কয়টা? 8টা ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো নিজেরা নিজেদেরকে কি করবে বলতো? বিকর্ষণ করে দেবে, ঠিক আছে? দেখো এখানে তৃতীয় পর্যায়ে এখানে এর আছে 7টা, ক্লোরিনের আছে 7টা ইলেকট্রন, এই দেখো 7টা। আর Cl মাইনাস যেটা, সেটার ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? আরো বেশি আছে, তাই না? কয়টা? 8টা, এক কক্ষপথ, দুইটা আর একটা, 3টা কক্ষপথ। এখানে আছে 8টা ইলেকট্রন। এই 8টা ইলেকট্রন হওয়ার কারণে এ কি করে? এই নিজেরাই ইলেকট্রন গুলো নিজেরা বিকর্ষণ করে দেয়। বিকর্ষণ করলে বাইরের দিকে একটা বল অনুভব করে, বাইরের দিকে চলে যায়, তাহলে এদের আকারটা একটু বড় হয়ে যায়। তার জন্য এখানে Cl এর চেয়ে Cl মাইনাস যেটা, তার আকার বড় হবে। একইভাবে যে কোনো আয়নের আকার ওই মৌলের চেয়ে বড় হবে, মানে অ্যানায়নের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যানায়নের ক্ষেত্রে। তো ক্যাটায়ন আর অ্যানায়নের ক্ষেত্রে আলাদা হবে। এই যেরকম Cl মাইনাস আয়নের আকার ক্লোরিন পরমাণুর তুলনায় বড়, কারণ এতে একটি অতিরিক্ত ইলেকট্রন যুক্ত হয়, যা ইলেকট্রন বিকর্ষণ বিরূপ পরিষণ মানে বিকর্ষণ আর কি বাড়িয়ে দেয় এবং নিউক্লিয়াসের আকর্ষণ শক্তিকে দুর্বল করে। এ কারণে Cl মাইনাসের আয়নীয় ব্যাসার্ধ Cl এর তুলনায় বেশি। এখন প্র্যাকটিস প্রবলেম, ঠিক আছে? এই প্র্যাকটিস প্রবলেম গুলো নিজেরা করবা, বুঝছো? যেমন দেখো এখানে প্র্যাকটিস প্রবলেম গুলো কি কি? Cl মানে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম 2 প্লাস এর মধ্যে কোনটির আকার বড় এবং কেন? একইভাবে ম্যাগনেসিয়াম 2 প্লাস এর মধ্যে কোনটির আকার বড় এবং কেন? ব্যাখ্যা করবা। Fe এবং Na এই দুটার মধ্যে কোনটির আকার বড় এবং কেন? এটা ব্যাখ্যা করবা। O এবং O2 মাইনাস এর মধ্যে কোনটির আকার বড় এবং কেন? ব্যাখ্যা করবা। দেখো ক্যাটায়নের আকার সংশ্লিষ্ট তড়িৎ নিস্তড়িৎ পরমাণু আকারের চেয়ে ছোট, আবার অ্যানায়নের ক্ষেত্রে তার বিপরীত, মানে অ্যানায়নের ক্ষেত্রে তার আকার বড় হয়ে যায়, অ্যানায়নের আকারটা বড় হয়ে যায়। কারণ পরীক্ষায় কিরকম প্রশ্ন হতে পারে দেখো, মানে সৃজনশীল কেমন আসতে পারে। 1 নম্বর, নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2021 সালে এসেছে। এখানে দেখো কার্বন আছে, এরপরটা অক্সিজেন আছে, তার মানে এখানে নাইট্রোজেন অবশ্যই হবে। এরপর আছে ফ্লোরিন। এক্স প্রতি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখন প্রথম প্রশ্ন, দুইটা প্রশ্ন করছে, একটা আছে এক্স মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। এক্স মৌলটা কি? প্রথমে বলতে হবে যে এক্স মৌলটি হলো কার্বন এবং অক্সিজেনের মাঝে অবস্থিত, সুতরাং এক্স মৌলটি হলো নাইট্রোজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাই না? তো আমরা জানি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তারপরে এর ইলেকট্রন বিন্যাস দেখাই দিবা, ঠিক আছে না? যে এরভাবে ইলেকট্রন বিন্যাসটা করবা। এই দেখো ইলেকট্রন বিন্যাস করি, এখানে আছে নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা আছে কত? 7। তাহলে প্রোটন, এখানে নিউট্রন সংখ্যা এটা আর কি,
ইলেকট্রন সংখ্যা 7 আছে, 7। এই দেখো 1s2 2s কত 2, তারপর 2p এখানে কত হবে 3, 7টা হয়ে গেছে। দেখো পর্যায় সংখ্যা কত হবে, পর্যায় সংখ্যা, পর্যায় কত, এই যে 2, এটা হচ্ছে পর্যায় 2 এবং এর গ্রুপ সংখ্যা। দেখো পর্যায় সারণীতে অবস্থান বলতে পর্যায় সংখ্যা কত এবং গ্রুপ সংখ্যা কত এটাই বোঝানো হয়েছে। এখন দেখো এই দুইটা মিলেই তো এর পর্যায়, মানে এর কক্ষপথ, তাই না? এই যে এই পুরোটা মিলে এখানে দুইটা ইলেকট্রন আছে, দুইটা, আর এখানে কয়টা ইলেকট্রন আছে, 3টা। তো এদের সাথে আরো 10 যোগ করতে হবে সূত্র অনুসারে, তাহলে কত হবে, এই 5 আর আছে 10, তার মানে 15। তার মানে গ্রুপ সংখ্যা 15 আর পর্যায় সংখ্যা কত 2। এটাই হচ্ছে পর্যায় সারণীতে তার অবস্থান, এই যে এইভাবে ব্যাখ্যা করতে হবে। এরপরে বলছে যে মৌলের ওইখানে যে 3টা মৌল আছে, তাই না, মানে নাইট্রোজেন, 4টা মৌল, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন, মৌলের পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করতে হবে। দেখো এখানে এইভাবে প্রথমে ইলেকট্রন বিন্যাস করবা, করার পরে এখানে দেখো সবগুলোরই পর্যায় সেম, তাই না? ইলেকট্রন বিন্যাস যদি করো এখানে 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, মানে পর্যায় সেম। কিন্তু গ্রুপ সংখ্যা দেখো, গ্রুপ সংখ্যার ক্ষেত্রে আলাদা আলাদা। গ্রুপ সংখ্যার ক্ষেত্রে কার্বনের কত, কার্বনের গ্রুপ সংখ্যা আছে এখানে s অরবিটালে 2টা আর p অরবিটালে 2টা ইলেকট্রন আছে, তাহলে 4টা হচ্ছে 4, তার সাথে আর যোগ 10, তার মানে কত 14। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো এই যে 14, নাইট্রোজেনের ক্ষেত্রে কত হবে, এখানে 2 আর 3 5, আর তার সাথে যোগ করতে হবে 10, তাহলে 15। এর ক্ষেত্রে s এ 2টা আছে, p তে 4টা আছে, তাহলে 10, তার সাথে আর 10 যোগ করতে হবে, সরি এখানে 2 আর 4, তাহলে কত হয়, 2 আর 4 6 আর 10, তাহলে 16, ঠিক আছে। আর ফ্লোরিনের ক্ষেত্রে কত হবে, ফ্লোরিনের দেখো, ফ্লোরিনের ক্ষেত্রে আছে 2টা ইলেকট্রন আছে, তাই না, 2টা s অরবিটালে 2টা, p অরবিটালে 5টা, তাহলে কত হচ্ছে 7 আর 10 যোগ করলে 17 হবে, এখানে 17 হবে, ঠিক আছে। তো আমরা জানি একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় ততই কেন্দ্রের সাথে কক্ষপথের আকর্ষণ বৃদ্ধি পায়, নিউক্লিয়াস কক্ষপথগুলোকে নিজের দিকে টেনে নেয় এবং পরমাণুর আকারও কমে আসতে থাকে। সবচেয়ে দেখো পর্যায়কার যত, মানে পর্যায় তো সেম, গ্রুপ সংখ্যা সবচেয়ে যেটা ছোট সেটার আকার সবচেয়ে বড় হবে, কার্বনের আকার সবচেয়ে বড় হবে, তারপর নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ প্রশ্ন ছিল। 2 নম্বর প্রশ্নটা দেখো, নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে। এটাও ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছে, ঠিক আছে। এখানে দেখো মৌল দেওয়া আছে, মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, এখানে দেখো x মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার মানে এটা কি হবে, সোডিয়াম। y এর আছে 12, তার মানে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। সহজ আছে, দেখছো, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এখানে প্রথমটা y মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। এই যে y বলতে কি, ম্যাগনেসিয়ামের। ইলেকট্রন বিন্যাস করে এর পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা দেখাইতে হবে। এই দেখো এইভাবে প্রথমে ইলেকট্রন বিন্যাস করবা, এখানে যেহেতু সবচেয়ে বড় হচ্ছে n, তার মানে পর্যায় সংখ্যা 3, আর গ্রুপ সংখ্যা কত হবে, গ্রুপ সংখ্যা হবে s অরবিটাল আছে শুধুমাত্র এখানে, দেখছো 3। তুমি যে অনেকে আবার বলবে যে এখানে আমি এইটার সাথে এটা মিলাই দেবো, না, এখানে 2 দ্বিতীয় শক্তি স্তর, এখানে তৃতীয় শক্তি স্তর, দুটো তো সেম না, তার জন্য এরকম করা যাবে না, শুধুমাত্র এটা দিতে হবে, ঠিক আছে। এখানে কয়টা ইলেকট্রন আছে, 2টা, তাহলে গ্রুপ সংখ্যা হবে s অরবিটালে যে কয়টা ইলেকট্রন আছে 2 হবে, তার মানে এখানে আছে তৃতীয় পর্যায় এবং গ্রুপ সংখ্যা আছে 2। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, মৌলের পারমাণবিক আকারে ক্রম ব্যাখ্যা করো। তো মৌলের পারমাণবিক আকারে ক্রম ব্যাখ্যা করব, তাহলে প্রথমে সোডিয়ামের আকার এরকম ইলেকট্রন বিন্যাস করব, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করব, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। পরে দেখলাম যে সবগুলোরই কিন্তু পর্যায় সংখ্যা সেম, দেখো 3 3 3 আছে, কিন্তু গ্রুপ সংখ্যা, এর গ্রুপ সংখ্যা কত হবে, 1 হবে, কারণ শেষ কক্ষপথের ইলেকট্রনটা s অরবিটাল আছে, এরও s অরবিটাল আছে, কয়টা ইলেকট্রন আছে, 2টা, তাহলে 2 হবে। এখানে আবার দেখো শেষ কক্ষপথ, এই 2টা মিলে শেষ কক্ষপথ, এই যে A3s 2 এবং 3p1, এখানে 3s এ s অরবিটালে 2টা ইলেকট্রন আছে, p তে একটা আছে, যোগ করে তার সাথে 10 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে 13। এই যে এখন পর্যায় সংখ্যা সেম হলে আমাদের আকার ব্যাখ্যা করতে হলে তো গ্রুপ সংখ্যা দেখতে হয়, গ্রুপ সংখ্যা যা ছোট সবচেয়ে তার আকার বড় হবে, যে সোডিয়ামের আকার বড় হবে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে। ময়মনসিংহ 2023 সালে আসছে এই প্রশ্নটা, ঠিক আছে না। এখন দেখো এখানে বলছে যে পর্যায় সংখ্যা দেওয়া আছে, যে পর্যায় সংখ্যা 3 আর 4 এর মৌল দেওয়া আছে, গ্রুপ সংখ্যা দিতে, গ্রুপ সংখ্যা এখানে 1 এর মৌল হচ্ছে লিথিয়াম, 2 এর হচ্ছে D, তাহলে 2 এর গ্রুপ সংখ্যা 2 কিন্তু পর্যায় সংখ্যা 2, গ্রুপ সংখ্যা 2, এই মৌলটা কি আমাদের এটা একটু আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। ওই জিনিসটা আসলে কে, বুঝছো, ওইটাই কিন্তু আমাদের লাগবে। তো এটা হচ্ছে কি, গ্রুপ সংখ্যা কত, এখানে দেখো গ্রুপ সংখ্যা 2, পর্যায় সংখ্যা 2, এরকম মৌল কে,
দেখো তো একটু ক্লিয়ার, একটু ভেবে দেখো তো, গ্রুপ সংখ্যা 2, এই যে দেখো এরকম, এখানে দেখো এই যে এটা গ্রুপ সংখ্যা 2, পর্যায় সংখ্যা 2, দেখো এই যে আছে গ্রুপ সংখ্যা, এটা আছে পর্যায় সংখ্যা, এটা আছে গ্রুপ সংখ্যা 2, পর্যায় সংখ্যা 2, এরকম মৌল আছে তো বেরিলিয়াম Be, তাই না? এরকম তো ওইভাবে আমাদের মনে মানে হিসাব করে বের করতে হবে। তারপরে তৃতীয় পর্যায়ের 2 নম্বর গ্রুপ, এটা তাহলে ম্যাগনেসিয়াম। তারপরে 15 নম্বরে কি আছে? এটা 15 নম্বরে আছে ফসফরাস। তারপরে 16 নম্বরে সালফার। এখানে এটা কি হবে? ফ্লোরিন। এটা কি হবে? ক্লোরিন। এইভাবে, বুঝছো? এটা হচ্ছে ফ্লোরিন। কেন? কারণ ফ্লোরিনের পর্যায় সংখ্যা আছে 17, গ্রুপ সংখ্যা, আর পর্যায় সংখ্যা আছে 2, এটা জানি। ক্লোরিনের ক্ষেত্রে পর্যায় সংখ্যা 3, গ্রুপ সংখ্যা আছে 17, এর জন্য টি মৌলটা হবে ক্লোরিন, বুঝছো? টি মৌলটা কি হবে? ক্লোরিন হবে। এই যে দেখো, প্রথমে উদ্দীপক দেখে আমরা এটা বুঝলাম। এই মৌলটা কি হবে? এটা হবে ফ্লোরিন, এটা হবে ক্লোরিন। আর যেটা সেটা হবে ফসফরাস, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, আর এটা হচ্ছে বেরিলিয়াম Be, বুঝছো? এতটুকু আমরা বুঝে ফেললাম। এখন আমাদের বলছে এখানে এ ডি কিউ আর টি প্রতিক্রিয়াতে ব্যবহৃত। এখন আমাদের বের করতে হবে এ ডি কিউ আর টি মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করুন। সবচেয়ে বড় কার? এই যে এখানে এ ডি কিউ এর ভিতরে, এই চারটার ভিতরে এ ডি কিউ টি, তো পর্যায় কার সবচেয়ে বড়? দেখো এ ডি কিউ এর ভিতরে এ ডি কিউ টি, খেয়াল করো। এ হচ্ছে কোনটা? এই যে ম্যাগনেসিয়াম। এ ডি, ডি হচ্ছে কে? ডি হচ্ছে বেরিলিয়াম। কিউ হচ্ছে কে? কিউ হচ্ছে ফ্লোরিন, আর টি হচ্ছে ক্লোরিন। এখন এর ভিতরে সবচেয়ে দেখো পর্যায় বেশি হচ্ছে ম্যাগনেসিয়ামের আর হচ্ছে ক্লোরিনের, কিন্তু গ্রুপ সংখ্যা দেখতে হবে। পর্যায় সেম হলে গ্রুপ সংখ্যা দেখতে হবে। দেখো এরা পর্যায় 3-এর, তাই না? তো এরপরে গ্রুপ সংখ্যা দেখতে হবে, যার গ্রুপ সংখ্যা কম তার আকার বড়, তাই ম্যাগনেসিয়ামের আকার সবচেয়ে বড় হচ্ছে এখানে। এইভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? সবচেয়ে বড় তাহলে কে হচ্ছে? দেখো এখানে ম্যাগনেসিয়াম, কারণ এই ম্যাগনেসিয়াম মানে এ মৌলটা, দেখো এখানে এ মৌলটার পর্যায় সংখ্যা আছে 3। আবার টি মৌল যেটা আছে, দেখো টি মৌলটার এর পর্যায় সংখ্যা কত? একটু খেয়াল করো। এ যে মৌলটা আছে, এ তো ম্যাগনেসিয়াম আমরা দেখলাম, তাই না? এখান থেকে আমরা দেখলাম যে তৃতীয় পর্যায়ের মৌল। আমাদের এইভাবে যদি আমরা একটু ব্যাখ্যা করি, খেয়াল করো, এখানে এ মৌলটা এটা আছে তৃতীয় পর্যায়ে। পর্যায় কত? দেখো পর্যায় হচ্ছে 3, আর গ্রুপ কত? গ্রুপ হচ্ছে এখানে গ্রুপ হচ্ছে কত? 2। আচ্ছা, এটা তো ম্যাগনেসিয়াম, কারণ এটা আছে পর্যায় 3 আর গ্রুপ কত? আবার টি মৌলটা মানে এটা ক্লোরিন, কিন্তু টি এর দেওয়া আছে পর্যায় সংখ্যা, পর্যায় 3, গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 17। দেখো পর্যায় এটারও যা এটারও তাই সেম, তো পর্যায় সেম হলে আমাদের গ্রুপ সংখ্যা দেখতে হবে। গ্রুপ সংখ্যা যার বড় তার আকার ছোট হয়ে যায়, তাহলে যার এখানে এই দুটার ভিতরে ম্যাগনেসিয়ামের আকার বড় হবে, তারপরে সে ক্লোরিনে হবে, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে আছে আর কে? এরপর আছে ডি এবং কিউ। ডি এবং কিউ এর ভিতরে ডি এর আকার বড় হবে বেরিলিয়াম Be, কারণ এর গ্রুপ কম, ঠিক আছে না? দেখো ডি এবং কিউ এর কথা যদি আমরা খেয়াল করি, ডি এবং কিউ, এই যে ডি এর পর্যায় কত? পর্যায় আছে 2, গ্রুপ হচ্ছে 2, আর কিউ যেটা কিউ, এটা তো বেরিলিয়াম ছিল, আর এটা ছিল কি? এটা ছিল হচ্ছে ফ্লোরিন। যাই থাকুক, এখন এর পর্যায় কত দেওয়া আছে? পর্যায় এটার পর্যায় 2, কিন্তু গ্রুপ কত দেওয়া আছে? গ্রুপ হচ্ছে 17 দেওয়া আছে। দেখো পর্যায় এটারও সেম, তাহলে গ্রুপ সংখ্যা যার বড় হবে তার আকার তো ছোট হয়ে যাবে। তো এটার ভিতরে ডির আকার বড় কিউ এর চেয়ে, ঠিক না? তো সবচেয়ে বড় তো এখানে কে? এ মৌলটা, তারপরে হচ্ছে টি, তারপরে কি? ডি, তারপরে হবে কিউ। এইভাবে ক্রম ব্যাখ্যা করতে বলা হয়েছে, তোমরা এভাবেই ব্যাখ্যা করবা, যেভাবে ব্যাখ্যা করলাম, ঠিক আছে? এখানে যা লেখা আছে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে পড়ে নিও। এরপরে আরেকটা প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো এটা হচ্ছে উদ্দীপক, ঠিক আছে? এখানে পি কিউ এক্স ওয়াই জেড আর প্রতিক্রিয়াতে ব্যবহৃত হয়েছে। এখন পি কিউ এক্স ওয়াই মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করতে হবে, মানে কোনটার আকার বড় কোনটার আকার ছোট। যেহেতু এখানে পি মৌলটা সোডিয়ামের উপরে আছে না, সোডিয়ামের উপরে আছে লিথিয়াম, আর সোডিয়ামের নিচে আছে হচ্ছে পটাশিয়াম। সোডিয়ামের বাম পাশে এই যে এক্স জেড, সেটা হবে ম্যাগনেসিয়ামের জায়গা আছে, ঠিক আছে? ম্যাগনেসিয়াম। ঠিক তার পরেরটা হচ্ছে কে? এরপরে মনে করো অনেকটা ফাঁকা জায়গা আছে, এই জায়গা, ঠিক আছে? এরকম এখানে ওয়াই যে মৌলটা, ওয়াই তাহলে কি হবে? দেখো ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়ামেরও পাশে এরকম অবস্থিত রয়েছে, সেটা অ্যালুমিনিয়াম হতে পারে, অন্য কোনো যৌগ হতে পারে। আর যে এটা দেখছো
নিয়ন এনি আছে, তো নিয়নের নিচে যেটা সেটা কি হবে, তাহলে আর্গন হবে, এআর হবে। এটা আরো নিচে আছে, তাই না? তো এখানে তাহলে আরো নিষ্ক্রিয় মৌল হবে। এখন আমাদের এটা ব্যাখ্যা করতে বলেছে যে পর্যায় সারণীতে পর্যায়গুলোর আকার ব্যাখ্যা করতে হবে। পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তথা ধনাত্মক প্রোটন ও একই সাথে ঋণাত্মক ইলেকট্রন বৃদ্ধি পায়, ফলে প্রোটন এবং ইলেকট্রনগুলোর মাঝে আকর্ষণ বৃদ্ধি পাওয়াতে মৌলগুলোর আকার হ্রাস পায়। উদ্দীপকে এক্স ওয়াই মৌলদ্বয় একই পর্যায়ে রয়েছে, দেখো এক্স এবং ওয়াই, এই যে এক্স এবং ওয়াই, তো এক্স ওয়াই একই পর্যায়ে আছে এবং ওয়াই মৌলটি এক্স এর ডান পাশে অবস্থিত, এই জন্য এক্স ওয়াই এর চেয়ে এক্স এর আকার বড় হবে। আবার পর্যায় সারণীতে উপর থেকে নিচের দিকে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে নতুন একটি করে কি হয়, পর্যায় যুক্ত হয়ে যায়। এর জন্য দেখো পি মৌলটি আবার সবার উপরে আর তার নিচে এক্স এবং ওয়াই আছে, তাহলে এই যে পি মৌলটার আকার কিন্তু সবচেয়ে ছোট হচ্ছে, তাই না? তাহলে পি এর চেয়ে ওয়াই বড়, ওয়াই এর চেয়ে এক্স বড়, এক্স এর চেয়ে কিউ বড় হবে, ঠিক আছে? এরকম করে এখন তোমাদের প্র্যাকটিস প্রবলেম দেওয়া হচ্ছে, দেখো এখানে এই যে প্র্যাকটিস প্রবলেম, তোমরা এগুলো প্র্যাকটিস করলে 100% ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। এখন দেখো এক্স ওয়াই জেড আর চারটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এরকম, এগুলো আমাদের জেড মৌলটির পর্যায় সারণীতে অবস্থান মানে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা ব্যাখ্যা করবা। মৌলিক পারমাণবিক আকারে ক্রম ব্যাখ্যা করতে হবে। পর্যায় সংখ্যা যার সবচেয়ে বড় তার আকার সবচেয়ে বড়, আর পর্যায় সংখ্যা সেম হলে গ্রুপ সংখ্যা যার কম তার আকার বড়, এইভাবে ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো নিচের উদ্দীপকটি পরে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখো P2 আর P2 মৌল দেওয়া আছে, ঠিক আছে? এখন P এবং P মৌলের পর্যায় সারণীতে অবস্থান মানে ভিতরে ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ সংখ্যা আর হচ্ছে কি দেখাতে হবে, গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা দেখাতে হবে। P মৌলের ও এর আয়নের আকারে ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করতে হবে। P মৌলটা যেটা, ঠিক আছে, P হচ্ছে এখানে 19 পটাশিয়াম, ঠিক আছে না? তাহলে ওর আকার, হ্যাঁ, ওর আয়নের মধ্যে মানে মনে আছে যেটা দেখাছিলাম সোডিয়াম আর সোডিয়াম প্লাসের ভিতরে যে আকারে কিরকম ছিল, এখানে তোমাদেরকে দেখাতে হবে এই যে পটাশিয়াম, পটাশিয়াম এবং পটাশিয়াম প্লাসের এই দুটার মধ্যে কার আকার বড়, দেখো তাও ডায়াগ্রাম সহকারে। এখানে দুইটা ইলেকট্রন আছে, তারপরে সরি এখানে দুইটা ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে, তারপরে 8টা 1 2 3 4 6 7 8, তারপরে কক্ষপথে আরো 8টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এই 8টা, তারপরে কক্ষপথে একটা ইলেকট্রন আছে এই যে, আর এটার ক্ষেত্রে এখানে দুইটা আছে, তারপরে এই যে দুইটা 8টা আছে, তারপরে এখানে 8টা আছে, এখানে আর নাই, দেখছো এখানে শেষ। তাহলে এর আকার চেয়ে এর আকার ছোট হবে, এটাই এখানে আমাদের দেখাতে হবে ডায়াগ্রামের সাহায্যে, এটাই বলছে, বুঝছো? নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে এক্স ওয়াই জেড মৌলের প্রতীক নয়, প্রতীক অর্থে ব্যবহৃত হচ্ছে জেড মৌলের পর্যায় সারণীতে অবস্থান এবং পারমাণবিক আকারে ক্রম ব্যাখ্যা করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা পারমাণবিক যে আকারগুলো আছে এটা ব্যাখ্যা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি, এটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, পেইড কোর্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ আর হচ্ছে হায়ার ম্যাথ, এই 5টা সাবজেক্ট পড়ানো হয়। 5টা সাবজেক্ট 550 টাকায়। তো যদি কেউ ভর্তি হতে চাও 016200349 এইটা কিন্তু প্রতি মাসে। তো এখানে প্রথম মাসে ভর্তি হওয়ার জন্য আমাদের 4 মাসের বেতনটা আগে দিয়ে দিতে হবে, তারপরে তুমি ক্লাস করতে পারবে। এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, তোমরা বিস্তারিত ভাবে আরো জেনে নিতে পারো। আর আমাদের কাছ থেকে যদি এই যে স্লাইড গুলো নিতে চাও, ওই নাম্বারে যোগাযোগ করবা। আমাদের এক একটা স্লাইড মানে হার্ড কপি আমরা সেন্ড করে থাকি, ঠিক আছে? তোমরা যদি কেউ নিতে চাও তো আমাদের এখানে নক করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।